আজকের ভিডিওতে আমরা যে নতুন একটি অধ্যায় নিয়ে শুরু করব সেটি হচ্ছে আয়তঘনক। বিগত 3টে চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে কিংবা ভিডিওতে গিয়ে সবগুলো দেখে নাও। সব ভিডিওগুলো পরপর দেখবে, পরপর সব সলিউশন করা আছে। আজকে যে চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে আয়তঘনক এবং এটি মাধ্যমিকের চ্যাপ্টারের 4 নম্বর অধ্যায়। প্রথমে আমরা বেসিক কনসেপ্টগুলো মানে যেগুলো কী কী সূত্র প্রয়োজন হতে পারে সেগুলো আলোচনা করব, তারপরে অঙ্কগুলো শুরু করব। এবং ধীরে ধীরে যেমন তোমাদেরকে বলা ছিল যে আমরা মাধ্যমিকের ফুল সিলেবাসটাকে কমপ্লিট করব, মানে টোটাল 26খানা অধ্যায় আছে, তার মধ্যে ইতিমধ্যেই 3খানা অধ্যায় ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এবং আস্তে আস্তে বাকি চ্যাপ্টারগুলো আমরা করতে থাকবো। এবার যেসব চ্যাপ্টারগুলো আমরা করে ফেলছি, পুরো যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 26 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত উদাহরণের অঙ্কগুলো আছে এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। তা সত্ত্বেও প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এবং কিছু কোশ্চেন পেপার সলভ করব, সমস্ত স্কুল দিয়ে শুরু করে সব কিছু করব, কিন্তু তার আগে আমরা 26টা অধ্যায় কমপ্লিট করে নেব, ঠিক আছে? তা দেখো, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা চ্যাপ্টারের যে মূল বিষয়বস্তু আয়তঘনক সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা একে একে বিস্তারিত সূত্র এবং সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো, আয়তঘনক যে চ্যাপ্টারটি আছে, আয়তঘনক জিনিসটা কি সেটা আগে ভালো করে বুঝে নাও। আয়তঘনক জিনিসটা কি বলো তো? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাদেরকেই বলা হয় কিন্তু আয়তঘনক, ঠিক আছে? বা সমকোণী চৌপাল। আয়তঘনকের আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপাল, ঠিক আছে? এবার দেখো, আয়তঘনকের দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, উচ্চতাও থাকে। তার মানে এদের মাত্রা কয়টি? মাত্রা মানে হচ্ছে কটি, মানে টোটাল কয়টি আছে? দেখো, এখানে 3টি আছে, দৈর্ঘ্য 1, দ্বিতীয় প্রস্থ, তৃতীয় উচ্চতা, অর্থাৎ সমকোণী চৌপালের মাত্রা কিন্তু 3টে, ঠিক আছে? আর সমকোণী চৌপাল তাহলে কি কি হতে পারে? আয়তঘনক হতে পারে, যে সমস্ত ইট আছে, রুবিলস কিউব আছে, এগুলো কিন্তু সব একটা একটা আয়তঘনক, ঠিক আছে? এবার তোমরা যে বইটা আছে তোমাদের কাছে, কিংবা তোমরা এর বাইরেও কিছু, দেখো আমি একটা দেখাচ্ছি, এটিও একটা আয়তঘনক। এই যে পেনের যে এটা আমরা দেখাচ্ছি, এটাও কিন্তু একটা আয়তঘনক। কারণ কেন বলো তো? কারণ দেখো, এর একটা দৈর্ঘ্য আছে, এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে এবং এই যে একটা উচ্চতাও আছে। এই দেখো, একটা দৈর্ঘ্য আছে, আর এই দেখো এই যে একটা প্রস্থ আছে এবং একটা কিন্তু উচ্চতাও আছে, তার মানে একটি একটা আয়তঘনক, ঠিক আছে? এবং আয়তঘনক বা সমকোণী চৌপাল দুটোর মানে কিন্তু একই, ঠিক আছে? এবার বলো, সমকোণী চৌপালের যে ধার বা প্রান্তিক আছে তার সংখ্যা কয়টি? তা দেখো, এই একটি এবং এই একটি, একটা, দুটো, তিনটে এবং সেমভাবে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে সরি, আমি ধার বলে ফেললাম, এটা হচ্ছে শীর্ষবিন্দু, হ্যাঁ? তাহলে দেখো, সমকোণী চৌপালের শীর্ষবিন্দু কয়টি? একটা, দুটো, এই পাশে একটা আছে, 3টে, 4টে, আর এদিকে সেমভাবে 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে সমকোণী চৌপালের শীর্ষবিন্দু কিন্তু 8খানা। আর যদি বলি সমকোণী চৌপালের ধার বা প্রান্তিক কতগুলি? সমকোণী চৌপালের ধার বা প্রান্তিক কতগুলি? তা দেখো, এই একটা ধার আছে, ভালো করে গোনো, একটা ধার, এই একটা ধার, দুটো, এদিকে একটা, 3টে, এই একটা, 4টে, সেমভাবে দেখো 5টা, 6টা, সেমভাবে দেখো 7টা, 8টা, দেখো দেখো 9টা, 10টা, এই যে এগুলোও তো ধার, তাই না? 9টা, 10টা, 11টা, 12টা, দেখতে পাচ্ছ 12টা। তোমরা চাইলে যে কোনো ঘনবস্তু, সেটা বই হতে পারে, যে কোনো আশেপাশে যেসব তোমাদের ঘনবস্তু আছে সেগুলো নিয়ে তোমরা একবার চেক করে দেখতে পারো। তা দেখো, এই কথাগুলোই আমি ভালো করে একবার লিখে নিচ্ছি, আশা করি তোমরা সবাই একটা বেসিক আইডিয়া যেটা, সেটা সবাই একটা পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে সমকোণী চৌপাল বা আয়তঘনকের সংজ্ঞা কি হয়ে গেল? যে এই রকম ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব কিছুই আছে, তাকেই কিন্তু বলা হয় সমকোণী চৌপাল বা আয়তঘনক, ঠিক আছে? দেখো, আয়তঘনর যে জিনিসগুলো তোমাকে জানতে হবে, আমি আরেকবার করে লিখে রেখে দিচ্ছি। সে জিনিসটা হচ্ছে কি? সমকোণী সমকোণী চৌপালের
সমকোণী চৌপালের মাত্রা সমান সমান 3। কেন বলো তো? আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। কেন 3 হচ্ছে? কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতাও আছে, ওই কারণেই তো আমরা ব্র্যাকেটে 3 লিখেছি, তাই না? তাহলে এই দেখো, 1 2 3টে আছে, ওই কারণে সমকোণী চৌপালের মাত্রা হচ্ছে 3। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সমকোণী চৌপালের শীর্ষবিন্দু। একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি একটা সমকোণী চৌপালের শীর্ষবিন্দু কটা হয়। দেখো, শীর্ষবিন্দু হচ্ছে 1টা 2টো, সেমভাবে 3টে 4টে, এদিকে 6টা 7টা, সেমভাবে এদিকে একটা 7টা এবং 8টা। তাহলে সমকোণী চৌপালের শীর্ষবিন্দু কটি বলো তো? সেটা হচ্ছে 8টি। 3 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে সমকোণী চৌপালের ধার। মানে বুঝেছো? ধার মানে হচ্ছে প্রান্তিক, সেগুলো কটা দেখে নাও। সমকোণী চৌপালের ধার বা প্রান্তিক 1টা, এদিকে 1টা 2টো, সেমভাবে এদিকে ঘুরিয়ে দেখো 3টে 4টে, এবার উপরের দুটো 5টা 6টা, সেমভাবে এদিকেও 7টা 8টা, এবং এদিকেও তো একটা আছে 9টা 10টা, এবং এদিকে 11টা, এবং এই একটা 12টা। তাহলে এখানে কটা হবে? প্রান্তিক হচ্ছে 12টি। বোঝা গেল? তাহলে এই যে 3টে জিনিস, এগুলো আমাদের কিন্তু জানতে হবে, শর্ট কোশ্চেনেও আসতে পারে, তাছাড়াও এমনি চ্যাপ্টারটা করার আগে জেনে রাখতে হবে। এবার আমরা সূত্রের দিকে এগোবো। দেখো, প্রথম যে সূত্রগুলো তোমাকে জানতে হবে, টোটাল তোমাদের 6টা সূত্র জানতে হবে। এক হচ্ছে আয়তঘনক, আর হচ্ছে ঘনক। আচ্ছা, আয়তঘনক কাকে বলে? আয়তঘনক কি? যাদের দৈর্ঘ্য প্রস্থ মানে সমান হয় না তাদেরকে বলা হয় মানে আয়তঘনক। আর যদি আমরা ঘনক বলি, ঘনকের কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান হয়ে যায়, এটা তো সবাই আশা করি বুঝেছো। তা দেখো, আমরা প্রথমে আয়তঘনকের সমগ্রতার মানে আয়তঘনকগুলো লিখব, তারপরে শুধু ঘনকটা লিখব। তাহলে সূত্রের প্রথমে হচ্ছে আয়তঘনক, ঠিক আছে? আয়তঘনক, আশা করি সবাই আয়তঘনক কি সেটা জানো, এবং ঘনক মানে বর্গক্ষেত্র, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, আরও সহজভাবে বললে এটাই বলা যায়। তাহলে প্রথমে হচ্ছে আয়তঘনকের যদি আমরা লিখি, তাহলে কি লিখব? আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, একটা আয়তঘনক কেমন হয় দেখো, এর কিন্তু উচ্চতাটা আলাদা, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সবগুলো অসমান। তা দেখো, এটা আমরা কিভাবে লিখতে পারি? এর সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দিয়ে আবার 2, এবার প্রস্থতে শেষ হয়েছিল, এবার প্রস্থ গুণ উচ্চতা, এবং আবার প্লাস দিয়ে 2 গুণ, দেখো উচ্চতায় শেষ হয়েছিল এই জন্য আবার উচ্চতা দিয়ে শুরু, আর এবং দৈর্ঘ্যতে শেষ। বোঝা গেল? এই হচ্ছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা চাইলে তুমি একটু ভালো করেও লিখতে পারো। দেখো, এখান থেকে একটা করে 2 কমন যাচ্ছে, তুমি 2টা কমন নিয়েছো, এবার পড়ে থাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস, কারণ এই প্লাস আছে, প্রস্থ গুণ উচ্চতা, আবার এখানে প্লাস আছে, ওখানে প্লাস দিলাম, উচ্চতা গুণ দৈর্ঘ্য। এটা আশা করি বুঝেছো। তারপরে নেক্সট যেটা সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপালের এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তা দেখো, আয়তঘনক বা সমকোণী চৌপালের কর্ণ। আচ্ছা, কর্ণের আগে আমি আয়তনটা লিখে নিই। দেখো, আচ্ছা তোমরা আগেই বুঝেছো যে আয়তঘনকের আর একটা নামই হচ্ছে সমকোণী চৌপাল, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিলাম সমকোণী চৌপাল বা আয়তঘনকের আয়তন সমান সমান কি হবে সূত্রটা? সেটা হচ্ছে, দেখে নাও, সূত্রটা হয়ে যাবে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো, সূত্রগুলোর শেষে এমন কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো যেগুলো তোমার অঙ্ক করার সময় কাজে লাগবে। তা দেখো, আর 3 নম্বর সূত্র, তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল,
তারপরে আমাদের কি হয়ে গেল, আয়তন হয়ে গেল। এবার আমরা লিখব কর্ণ। ঠিক আছে, আরেকটা জিনিস আমি এখনই বলে দিচ্ছি, লাস্টে একবার বলে দেবো, যে আয়তনের একক কিন্তু সর্বদা ঘনতে হয়। ঠিক আছে, যদি সেমি থাকতো তাহলে লিখতাম ঘন সেমি, যদি মিটার থাকতো তাহলে লিখতাম ঘন মিটার। এখানে যেহেতু কোনো একক বলা নেই, ওই জন্য লিখেছি ঘন একক, মানে যে এককটা বলা থাকবে সেই এককটা আমাদেরকে লিখে দিতে হবে। নেক্সট যেটা লিখব সেটা হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। দেখো, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সেটা কিসের সূত্র? দেখো, রুট আবার দিয়ে কি লিখবে, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। বোঝা গেল? তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। দেখো, আয়তঘনকের কিন্তু এই তিনটে সূত্র জানলেই হবে। সেটা হচ্ছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং আয়তঘনকের আয়তন। এই তিনটে সূত্র জানলেই কিন্তু তোমাদের আয়তঘনকটা হয়ে যাবে। আর আয়তঘনকটা আশা করি বুঝতে পেরেছো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আলাদা আলাদা হয়ে যায়। যেমন তোমরা দেখতে পারো যে একটা ইটের দেখবে চওড়া যতটা, দেখবে লম্বা কিন্তু তার থেকে বেশি হয়। সেমভাবে যদি তোমরা দেখো একটা লুডোর ছক্কা দেখবে মানে দৈর্ঘ্যও যা প্রস্থও যা উচ্চতাও তাই। তার মানে ওগুলো কি বলতো, ঘনক বা বর্গক্ষেত্র, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান হয়। তা আমরা প্রথমে আয়তঘনকেরটা জেনে নিয়েছি, এবার শুধু আমরা ঘনকেরটা জেনে নেব। ঘনকেরও সেম আমার তিনখানা সূত্র হয়। আয়ত আয়ত এই যে আয়তঘনকের যেমন তিনটে সূত্র, ঘনকেরও তেমন তিনটে সূত্র। ফার্স্ট যে সূত্র সেটা হচ্ছে সেমভাবে আমরা প্রথমে দেখো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল লিখেছিলাম, সেমভাবে আমরা এটাও লিখবো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কি বলতো, সেটা ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। যখন আমরা আয়তঘনক লিখেছিলাম তখন কি করেছিলাম দেখো, 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। দেখো, এইটা আমরা কেন করেছিলাম, কারণ আমরা জানি যে একটা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো ডিফারেন্ট হয়, সবগুলো আলাদা আলাদা হয়। কিন্তু একটা ঘনকের, মানে একটা লুডোর ছক্কা, দেখবে ওর উচ্চতা যতটা দৈর্ঘ্যও ততটা, আবার দৈর্ঘ্য যতটা প্রস্থও ততটা। ঠিক আছে, এই জন্য এর যে সূত্রটা হবে সেটা হচ্ছে, দেখো ভালো করে মনে রাখবে, এর যে সূত্রটা হবে সেটা হচ্ছে 6 গুণ বাহু স্কোয়ার। সেমভাবে আমরা দেখো সমগ্রতলের ক্ষেত্রফল আয়তঘনকের লিখেছি এবং ঘনকেরও লিখে ফেললাম। তারপরে দ্বিতীয় সূত্র কি লিখেছিলাম, আয়তঘনক বা সমকোণী বলে আয়তন। তাহলে এখানেও আমরা লিখব যে ঘনকের আয়তন, এখানেও তেমন আমরা লিখব কি, ঘনকের আয়তন। ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র কি হয় দেখো, আয়তঘনকের আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কিন্তু ঘনকের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সেম হয়ে যায়, তাই না? তিনটেই, মানে তিনটে বাহু কি হয়ে যায়, তিনটে বাহুই দেখো সেম হয়ে যায় না? তিনটে বাহুই তো সেম। তাহলে দেখো, এই যে এই দৈর্ঘ্যের বাহু, প্রস্থের বাহু এবং উচ্চতার বাহু, তিনটের বাহুই তো আমার সেম হয়ে যায়। তার মানে আমার এটা কি হয়ে গেল, তিনটে বাহুর গুণফল বাহু কিউব, এবং একক কি হয়ে যাবে, ঘন একক, কারণ আয়তনের একক ঘনতে আসে। 3 নাম্বার যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা কি বলো, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনকের যেমন কর্ণ শিখেছিলে, ঘনকেরও কর্ণ আছে, তাই না? তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ লিখে দিলাম। আচ্ছা, দেখো, এইটা রিলেট করে তোমরা বলো তো, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি প্রত্যেকটার আলাদা আলাদা বর্গের যোগফল হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? আয়তঘনকের কর্ণ যদি দেখো দৈর্ঘ্যর প্রস্থ এবং উচ্চতার আলাদা আলাদার বর্গ করব, তারপরে যোগ করছি, তারপর রুট দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তো তুমি জানো কি, এক্ষেত্রে তুমি তো জানো যে তিনটে বাহুই বর্গ কি হয়ে যায়, বর্গ তো সেম। কারণ ঘনকের ক্ষেত্রে লুডোর ছক্কা, রুবিলস কিউব, যে কোনো কিছু, আইস কিউব বলতে পারো, সুগার কিউব বলতে পারো, এগুলো তো সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তুমি বাড়িতে একটা লুডোর ছক্কা থাকলে হাতে নিয়ে দেখতে পারো, আমার পাশে এখন নেই বলে দেখাতে পারছি না, দেখবে যে ওর উচ্চতা দৈর্ঘ্য সব কিছু সেম। ওই জন্য দেখবে লুডোর ছক্কা কখনো পুট আসে,
কখনো 1 পরে, কখনো 2 পরে, কখনো 3 পরে, কখনো 4 পরে, কখনো 5 পরে, কখনো 6 পরে। যদি আলাদা আলাদা হতো বাহুগুলো তাহলে দেখতে একটা মানই বারবার পড়ে যেত, তাই না? সেটা তো হয় না। তাহলে ওক্ষেত্রে আমার সব বাহুগুলো কি, মানে এইটা কিন্তু দৈর্ঘ্যের বাহু, এটা কিন্তু প্রস্থের বাহু, এটা কিন্তু উচ্চতার বাহু, ঠিক আছে? তিনটেই সেম। তার মানে এক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে রুট ওভার 3টে গুণ বাহু স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। তো তাহলে দেখো কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকলে সেটা রুট থেকে বেরিয়ে আসে, বাহুটা বেরিয়ে আসলো, তাই তো? কোনো কিছু রুট থাকলে রুটের ভিতরে কোনো কিছুর মাথায় বর্গ থাকলে সেটা রুট থেকে বেরিয়ে আসে, আর পড়ে রইল √3। এটা আমার হয়ে গেল 3টে সূত্র। ভালো করে 3টে সূত্র আগে মাথাতে ঢুকিয়ে নাও, তা না হলে কিন্তু বুঝতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে ঘনক কয় প্রকার, প্রথমে দেখো আয়তঘনক কয় প্রকার। আয়তঘন 2 প্রকার। এক হচ্ছে আয়তঘনক, মানে আয়তাকার ঘনক যেটা, আরেক আরেকটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে শুধু ঘনক, যেটা বোঝা গেল। আয়তঘনক মানে তাহলে বলো তো এটা একটা ঘনক না আয়তঘনক? এটা অবশ্যই আয়তঘনক, কারণ দেখো এর যে উচ্চতাটা আছে আর যে প্রস্থতা আছে, প্রস্থ সেটা দেখো আলাদা, প্রস্থটা দেখো একদম ছোট কিন্তু উচ্চতাটা দেখো বড়, আবার দেখো দৈর্ঘ্যটাও দেখো আর একটা ধরনের, তাহলে এটা হচ্ছে একটা আয়তঘনক। আর ঘনক কি, একটা লুডোর ছক্কা হাতে নিয়ে দেখো, তাহলে আয়তঘনকের যেমন আলাদা আলাদা 3টে সূত্র আছে, আলাদা আলাদা 3টে সূত্র আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সেমভাবে ঘনকেরও আমরা 3টে সূত্র আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এবং আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, আর এটাও সবাই বুঝেছি যে আয়তঘনকের সূত্রগুলো বুঝে গেলে ঘনকের সূত্রগুলো আমরা ইজিলি সব পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই কিন্তু হয়ে গেল সূত্র। ভালো করে সবাই সূত্রগুলো দেখে নাও, ভালো করে সবাই সূত্রগুলো কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর এই যে প্রথম 3টে পয়েন্ট লিখেছি এটাও কিন্তু ভালো করে জেনে নাও, কারণ চ্যাপ্টারটারে জানতে গেলে আমার আয়তঘনকটা কী সেটা তো জানতে হবে। তা এবার আমরা অঙ্কর দিকে যাব, তার আগে তোমরা সূত্রটা 10টা সেকেন্ড একটু দেখে নাও, সব সূত্রগুলো একটু 10 সেকেন্ড দেখে নাও, পারলে খাতাতে নোট করে নাও, তাহলে তো পুরো সাথে সাথেই প্র্যাকটিসও হয়ে যাবে, অঙ্কগুলোও বুঝতে থাকবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। সূত্রগুলো সবাই একবার দেখতে থাকো। দেখো কোষে দেখি 4-এ আমরা চলে এসেছি, তোমরা দেখে নেবে পেজ নাম্বার 74, তোমরা দেখে নেবে পেজ নাম্বার 74, কোষে দেখি 4। আমরা একে একে সমাধানগুলো করতে থাকবো এবং খুব সুন্দরভাবে, কোনো অঙ্ক এমন কোনো স্টুডেন্ট যে ভিডিওটা দেখছো, এমন কোনো নট এ সিঙ্গেল স্টুডেন্ট এর মধ্যে থাকবে না যে অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি হয়তো একবারে বুঝতে পারলে না, চাইলে আরেকবার দেখে নিতে পারো, কিন্তু এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে মেন জিনিসটা তোমরা বুঝতে পারছো না। প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে বুঝে তারপরে বেরোবে, যে অঙ্কের সলিউশনই হোক একদম ধরে ধরে করানো হবে, আর একদম আস্তে আস্তেই আমি বোঝাই। যাদের অনেক স্টুডেন্ট আছে মনে হয় যে আমি খুব স্লো পড়াচ্ছি, সেক্ষেত্রে তোমরা স্পিডটা বাড়িয়ে নিয়ে দেখতে পারো, তুমি তোমার মতো স্পিডে চলো। আমি পড়াচ্ছি সবার কথা ভেবে, ঠিক আছে? যারা মিডিয়াম স্পিডে দেখে, যারা একটু স্লো স্পিডে দেখে, যারা হাই স্পিডে দেখে, সবার কথা মাথায় রেখে ভিডিওটা বানানো হচ্ছে। তোমার যেমন স্পিড তুমি সেই স্পিডে কানেক্ট করে তারপরে দেখো, কেউ 1.5x-এও দেখতে পারো, কেউ 2x-এও দেখতে পাও। তোমার কাছে ইউটিউব কিন্তু ওই ফিচার্সটা দিয়ে রেখেছে, ঠিক আছে? ওটাকেও কাজে লাগাতে পারো। তো দেখো আমরা কোষে দেখি 4-এ চলে আসবো। বলেছে প্রথম কোশ্চেন দেখো, আমরা পরিবেশের 4টি আয়তঘনকার এবং 4টি ঘনক বস্তুর নাম লিখি। তাহলে আশা করি তোমরা বুঝেছো। আয়তঘনাকারের সূত্র তো আমি দেখালাম, এবং সূত্রগুলো বলতে বলতে আমি কিন্তু অনেক কথাও সেগুলো বলেছি। আচ্ছা, তার আগে একটা জিনিস মাথায় রাখবে, 125-এর 100 মানে 5-এর মাথায় 3 বসালে মানে 5-এর ঘন করলে 125 হয়, আর 6-এর ঘন করলে 216 হয়। এই দুটো জিনিস একটু মাথায় রাখবে, আমি এই দুটো জিনিস একটু বলতে গিয়েও মনে ছিল না। 6-এর ঘন করলে হয় 216, আর 5-এর ঘন করলে হয় 125। তোমাদের প্রচুর জায়গায় এই দুটো জিনিস দেখবে কাজে লাগবে, আর বাকি যেগুলো কাজে লাগবে তোমরা সেগুলো পারবে। যেমন দেখবে 36 মানে 6-এর ঘন করলে কত হয়, মানে 36কে কতর বর্গ করতে হয়, 6-এর বর্গ, ওগুলো তোমরা জেনে যাবেন। এই দুটো জিনিস একটু মাথায় রাখো, কেউ হয়তো না জানতেও পারো, কারণ কিউব আমরা মাথায় 3 বসানোর মানগুলো খুব কমই জানি, মাথায় 2 থাকলে আমরা সেগুলোর মান সব জানি। তবুও যারা জানো না তারা জেনে নাও, যারা জানো তারা তো খুব ভালো। 6-এর ঘন করলে 216 হয়, তাহলে কোনো জায়গায় যদি 216 থাকে, কোনো জায়গায় যদি 216 থাকে, তোমরা কিন্তু সেখানে 6-এর কিউব করে দেবে। আর কোনো জায়গায় যদি 125 থাকে তোমরা কিন্তু সেটা 5-এর কিউব করে দেবে, ঠিক আছে? কিউব মানে ঘন, এটাই বলার ছিল।
এবার দেখো আমরা বলেছি আমাদের পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনক বস্তুর নাম লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে আয়তঘনাকার বস্তুর 4টের নাম লিখি, তারপর 4টে ঘনক বস্তু লিখবো। আয়তঘনাকার মানে কি বুঝতে পেরেছো? যেগুলো আয়তাকার দেখতে। আর ঘনক বস্তু মানে কি? যেগুলো চৌকো একদম বর্গক্ষেত্র দেখতে। তা চলো দেখো দেখো তাহলে আমরা প্রথমে লিখবো 4টে আয়তঘনাকার। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? আয়তঘনাকার। দেখো আরও তোমরা বুঝতে পারবে আয়তঘনাকার 4টে। আচ্ছা, ইট একটা আয়তঘনাকার, কারণ এর পুরোপুরি চৌকো হয় না, কিন্তু চার কোণা কিন্তু পুরোপুরি হয় না, মানে পুরোপুরি দৈর্ঘ্য প্রস্থ বর্গক্ষেত্র মতো পুরোপুরি হয় না। আচ্ছা ভালো করে ভাবো তো, মোবাইলের যে বাক্সগুলো আছে, মোবাইল বক্স, মোবাইল বাক্স, এটাও দেখো তোমরা দেখবে যে এই রকমভাবে হয় না, একটা মোবাইলের বক্স এরকম। তা দেখো, দেখবে মোবাইলের বক্সের চওড়া যতটা, উচ্চতা কিন্তু তার থেকে বেশি বড় হয়, তাই না? মোবাইলগুলো তো সেটাই, সেই জন্য বক্সটাও সেটা। তারপরে সেমভাবে বলতে পারো দেশলাই বক্স, দেশলাই বক্স। তারপরে বলতে পারো জুতোর বাক্স, এটাও। একটা, দুটো, তিনটে, চারটে, আমাদের 4টে উদাহরণ চেয়েছে, 4টে লিখে দিলাম। তোমাদের মাথায় আরও কিছু চাইলে আসলে সেটা তোমরা এরমভাবে লিখবে, কোনো অসুবিধা নেই। তারপরে এবার বলেছে কি 4টি ঘনক, তাহলে দেখো ঘনক, ঘনক আকার, ঘনক আকার। প্রথমেই ঘনক আকারে যেটা লিখবে সেটা হচ্ছে লুডোর ছক্কা। ঠিক আছে, প্রথমেই ঘনক আকারে যেটা লিখবে সেটা হচ্ছে লুডোর ছক্কা। তারপরে কি লিখবে দেখো, সুগার কিউব, সুগার কিউব দেখেছো? ফ্রিজে রাখতে দাও, যে আইসের যে ট্রেগুলো থাকে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দাও, ওগুলোকেই বলা হয় সুগার কিউব। দেখবে ওগুলো একদম বর্গক্ষেত্রের মতো দেখতে হয়, সুগার কিউব। আচ্ছা, কিউব মানে কিন্তু ঘন। ঠিক আছে, কিউব মানে কিন্তু ঘন। তারপরে দেখেছো মেলাতে কিনতে পাওয়া যায় যেসবগুলো আমরা ছোটবেলায় কিনতাম, ওই কালার মেলাতাম বসে বসে, রুবিল কিউব যেটা বলা হয়, ওটাকে বলা হয় রুবিল কিউব। তারপর দেখবে আইস কিউব, আইস কিউব। ঠিক আছে, এই সরি আমি এটা ভুল বলে ফেললাম। সুগার কিউব মানে বুঝতে পারছো, যেগুলো সুগারের যে চিনির যে চৌকো চৌকো এক ধরনের বড় বড় দানা পাওয়া যায়, ওগুলো একদম দেখতে পুরো চৌকো। তবে আইস কিউব মানে ওই ফ্রিজে যেটা রাখা হয় তাকে বলে আইস কিউব। ঠিক আছে, তাহলে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, 4টে উদাহরণ পেয়ে গেছি। তোমাদের মাথায় আরও কিছু আসলে তোমরা সেটা লিখতে পারো। এর পরের কোশ্চেনে দেখো বলছে, পাশের আয়তঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। দেখো একটা আয়তঘনাকার চিত্র আছে, এই যে একটা আয়তঘনাকার চিত্র আছে, এখানে দেখো তোমরা বইতে ভালো করে ছবিটা দেখবে। আমাকে প্রথমে বলেছে তল, প্রথমে কি বলেছে? তল। তাহলে এখানে তল কোনটা কোনটা আছে ভালো করে লক্ষ্য করো তো, দেখো তো, এ বি সি ডি, দেখো তো, এ বি সি ডি, এই একটা তল না? এটা ছবিতে কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু কারোর পাশে যদি একটা চৌকোকার কিছু থাকে সে আরও ভালো বুঝতে হবে। দেখো এটা একটা তল না? এই তলের উপরেই তো উপরের দিকে আছে যেটা, এটা একটা তল না? তাহলে এবিসিডি এই একটা হচ্ছে তল। তাহলে প্রথমে লিখছি তলগুলি, তলগুলি হলো, প্রথমটা কি হচ্ছে এ বি সি ডি। তারপরটা দেখো তো, এই যে ই এফ জি এইচ, এই নিচের তলটা, এর উপরেই এই ঘনকটা দাঁড়িয়ে আছে। ই এফ জি এইচ, দেখো ই এফ জি এইচ, এর উপরে ঘনকটা দাঁড়িয়ে আছে। তাহলে দেখো তোমরা বইটা কিন্তু পাশে রেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তাহলে দ্বিতীয়টা কি লিখবো? ই এফ জি এইচ। তারপরে দেখো ই এফ ডি এ, এই দেখো এটা একটা সাইটের তল, মানে দেখো এই একটা সাইটের, এইটা এই একটা ঘনবস্তু ধরো এইভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এর উপরে তো একটা কিছু থাকবে, উপরে একটা তল আছে, ধরো এইভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এর উপরের তলটা তো লিখবো, নিচেও থাকবে, এই দেখো দুই সাইডে ধারেও থাকবে, তাই তো? তাহলে দেখো আমরা কি লিখবো, যে নেক্সট যেটা লিখবো সেটা হচ্ছে ই এফ ডি এ। কেউ যদি না বুঝতে পারো ছবিটা আরেকবার দেখে নাও, এই দেখো, এই দেখো ছবিটা ভালো করে দেখো, এই যে ই এফ ডি এ, এইটা একটা সাইটের তল, একটা সাইটের তল, এই যে পাশে যে সাইটের তল। আর একটা দেখো, আর একটা কী হবে দেখো, আর একটা হবে জি জি এইচ বিসি, দেখো জি এইচ বিসি, এটা হচ্ছে ডান সাইটের তল, এটা হচ্ছে ডান সাইটের তল। তাহলে আরেকটা হচ্ছে কত? জি এইচ বিসি।
তারপরে দেখো এ বি এইচ ই, তারপরে দেখো এ বি এইচ সরি এ বি এইচ ই, এটা একদম সামনের পজিশনের যে তলটা, এটা একদম সামনের পজিশনের তল, এটা একদম সামনের পজিশনের তল, তাহলে এটা হচ্ছে এ বি এইচ ই। তারপরে দেখো ডিসি জি এফ, তারপরে দেখো ডিসি জি এফ, এটা একদম পিছনের দিকে, দেখো এটা একদম পিছনের দিকে ডিসি জি এফ। ছবিতে হয়তো একটু বুঝতে অনেকের সমস্যা হতে পারে, কিন্তু হবে না, ভালো করে বোঝার চেষ্টা করে। এটা একদম পিছনের তল। দেখো কটা তল থাকতে পারে, দাঁড়াও আমি আর একটু ভালো করে বলছি। ডিসি জি এফ 1 2 3 4 5 6, একটা 6টা তলই তো থাকবে একটা ঘনকের, মানে 6টাই তো তল থাকে, তাই না? একটা লুডোর ছক্কা ভাবো, একটা লুডোর ছক্কা, লুডোর ছক্কার কটা তল থাকে? 6টা তল, ওই জন্যই তো 6টা মান আসে, সর্বোচ্চ মান লুডোর ছক্কার 6টা, তাই না? দেখবে ডান সাইড বা সাইড, উপর নিচে, তারপরে হচ্ছে তোমার ওই সাইড বা সামনে পিছনে দুটো দুটো মান। শোনো, সামনে পিছনে দুটো, দুই সাইডে দুটো, 4টে, আর উপরে একটা নিচে একটা, লুডোর ছক্কা ভালো করে দেখো 6টাই থাকে। বুঝতে পারলে? তাই 6টা তল আমরা বুঝে লিখলে, তোমরা ছবিটা দেখে আরেকবার করে দেখো, নিজেরাই পেরে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেন বলছে একটি সমকোণী চৌপালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটের মান দেওয়া আছে। বলছে ওই ঘরে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা। একটা জিনিস মাথায় রাখো, ভাবো এটা হচ্ছে একটা আয়তঘনক বা সমকোণী চৌপাল, এটা হচ্ছে একটা আয়তঘনক বা সমকোণী চৌপাল, তাই তো? এবার এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা ধরো এর ভিতরে কোনো কিছু একটা তুমি দণ্ড রাখতে চাইছো, ভাবো এর ভিতরে কোনো কিছু একটা দণ্ড রাখতে চাইছো। তো সাপোজ ধরো তুমি এই পেনটা রাখতে চাইছো, পেনটা ধরো এইভাবে রেখেছো, এই যে এইভাবে রাখলে, মানে এটা উচ্চতা বরাবর, তাই তো? তা দেখো পেনটা রাখার পরেও আরও কতটা জায়গা থাকছে, এই 2 আঙুল মতো কি তারও কম, 1 আঙুল মতনই দেখতে পারো, তাই তো? তাহলে আমরা যদি উচ্চতা বরাবর রেখে দিই, তার মানে আমাদের ধরে যাবে, কিন্তু অল্প একটুখানি জায়গা ফাঁকা থাকবে। আর যদি দৈর্ঘ্য বরাবর রাখি, তাহলে দেখো ধরবেই না। তাহলে বুঝতে পারছো? তাহলে বলো দৈর্ঘ্য থেকে উচ্চতাটা কি বড়? আর প্রস্থ বরাবর তো রাখাই যাবে না, দেখো প্রস্থ বরাবর তো রাখাই যাবে না। তাহলে প্রস্থর থেকে দৈর্ঘ্য বড়, দৈর্ঘ্যের থেকে উচ্চতা বড়। আচ্ছা, আমরা যদি এই পেনটাকে এরকম কোনাকুনিভাবে রেখে দিই, এই যে মানে কোনাকুনি মানে কর্ণ, তাই তো? এই কর্ণ বরাবর যদি রেখে দিই, দেখো তো পেনটা তো ধরবে, তারপরেও দেখো 2 আঙুল তো হাসতে খেলতে জায়গা থেকে যাচ্ছে। দেখো 2 আঙুল তো হাসতে খেলতে জায়গা, তাও আরও একটু বাকি থাকছে, দেখো দেখতেই পাচ্ছ। আর যদি তুমি উচ্চতা বরাবর রাখতে, তাহলে দেখো 2 আঙুল ধরছে না, দেখো ভালো করে দেখো, আমার 2টো আঙুল ধরছে। কিন্তু যদি তুমি কর্ণ বরাবর রাখো, দেখো তো আমার 2টো আঙুল ধরে আরও এই যে আরও দেখো এই যে এতটা জায়গা ফাঁকা থাকছে। কোশ্চেনে এক্স্যাক্টলি এটাই বলা আছে। দেখো বলা আছে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, তাহলে একটা সমকোণী চৌপালের সব থেকে লম্বা কোনটা বলো তো? সেটার কর্ণ, উচ্চতা কিন্তু না, উচ্চতা কিন্তু হবেই না। কারণ উচ্চতা দেখো, আমরা যদি উচ্চতা বরাবর রাখি, এবং তুমি এটা যে কোনো একটা আয়তঘনক বা সমকোণী চৌপালের উপরে এটা মানে মেপে দেখতে পারো, যে কোনো কিছু, যে কোনো কিছু। ভাবো আমি যদি একটা ডায়েরি নিয়ে নিই, এই দেখো একটা ডায়েরি দেখতে পাচ্ছ, এর উচ্চতা বরাবর যদি আমি রেখে দিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ এতটা জায়গা ফাঁকা থাকছে, একদম আমি হাতে মাপ নিয়েছি, দেখো এতটা জায়গা ফাঁকা থাকছে। কিন্তু আমি যদি এটার কর্ণ বরাবর রাখি, দেখো এতটা জায়গা তো থাকছেই, তারপরেও দেখো আরও এতটা, আরও বেশি থাকছে। তাহলে বুঝতেই পারছো কোনো কিছুর কর্ণ, বা তোমাকে আমি স্কেলের সাহায্যে মেপে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো। দেখো উচ্চতার দৈর্ঘ্য দেখো কত হচ্ছে, দেখো এই যে এই যে এই যে এই যে 23-এর একটু বেশি, 23.4। আর যদি কর্ণের দৈর্ঘ্য মাপি, দেখো তো এই যে কর্ণ কত হচ্ছে, দেখো কত হচ্ছে, এটা দেখতে পাচ্ছ 29 হয়ে যাচ্ছে, এই যে
প্রায় 29-এর কাছাকাছি। একটু লাইট পড়ছে বলে দেখতে সমস্যা, দেখো 29 হয়ে যাচ্ছে। আর ওটা কত হচ্ছিল? এই 23, 23.5 মতো হচ্ছিল। তার মানে কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমকোণী চৌপালের সব থেকে বেশি। তোমরা সমকোণী চৌপালের যে কোনো বস্তু নিয়ে চেক করে দেখতে পারো। ইট হতে পারে, সেটা দেশলাই বক্স হতে পারে, সেটা মোবাইলের বাক্স হতে পারে, যে কোনো কিছু, এভরিথিং এক্সাম্পল তুমি সেটার উপরে চেক করে দেখতে পারো। তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটাতে প্রথমে যেগুলো বলা আছে সেগুলো আমি লিখি। অঙ্কটাতে কি কি বলা আছে? সমকোণী চৌপালের ঘরের সমকোণী চৌপালের ঘরের সমকোণী চৌপালের ঘরের দৈর্ঘ্যটা কত বলা আছে? দৈর্ঘ্য বলা আছে 5 মিটার। প্রস্থ কত বলা আছে? প্রস্থ বলা আছে 4 মিটার। এবং উচ্চতাটা বলা আছে, দেখো উচ্চতা বলা আছে 3 মিটার। 3 মিটার, ব্যাস এই পর্যন্ত লিখে ফেললে। তারপরে তোমার তো বলেছে যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি, তাই তো? তাহলে এই লাইনটা লিখে রাখবে যে এই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান সমান তার কর্ণের দৈর্ঘ্য হবে। এটাই তো বোঝালাম এতক্ষণ ধরে তো এটাই বোঝালাম, আর সবাই তো এটা বুঝতেও পেরেছো আশা করি। তাহলে আমাদের এখানে কিসের সূত্র কাজে লাগাতে হবে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণের দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা কর্ণ কিন্তু দুটো ছিল, একটা হচ্ছে ঘনকের সূত্র আর একটা হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপাল। তো এটা তো বলেছে সমকোণী চৌপাল, তার মানে সেই কোনটা সূত্র বলো তো? দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার এত মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য স্কয়ার মানে কত? এই যে দৈর্ঘ্যের মান কত? 5, 5-এর স্কয়ার। প্রস্থের মান কত? 4, 4-এর স্কয়ার। উচ্চতার মান কত? 3, 3-এর স্কয়ার। সবগুলো করলে কত হবে দেখো? 25 যোগ 4 16 যোগ 3 × 9 এত মিটার। এবার দেখো এইগুলো যদি তুমি যোগ করো, দেখো এটা যোগ করলে কত হয় বলো তো? 9 আর 16 যোগ করলে 25, 25 আর 25 কত? 50। তাহলে 50-কে যদি তুমি রুট থেকে ভাঙো 25 আর 5 5 25, তাহলে দেখো কত হবে? 2 × 5 × 5। তার মানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, রয়ে থাকবে শুধুমাত্র একটা 2। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। এবার তুমি শুধু চেয়েছে যে লম্বা দণ্ডটি তার দৈর্ঘ্য হিসাব করে লিখি, তার মানে অতএব দিয়ে কি লিখবে? অতএব দিয়ে তুমি তাহলে লিখবে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান সমান 5√2 মিটার। অ্যান্সার কমপ্লিট। ভালো করে বুঝেছো? তাহলে সবচেয়ে একটা আয়তঘনাকার বস্তুর সবচেয়ে লম্বা মানে দৈর্ঘ্য কোনটা বলো তো? তার কর্ণ। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, চলো নেক্সট আমরা 4-এর দাগ চলে আসি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের এখানেই বলে দিতে হতো, আসলে একসাথে আমাদের বলাটা লিস্ট করে দিলেই ভালো হতো। দেখো তোমরা তাহলে মনে রাখবে, একটা বলেছিলাম কতর কিউব? 5-এর কিউব হয় 125, 6-এর কিউব হয় 200, হচ্ছে 6-এর কিউব হচ্ছে তোমার 216, এবং 8-এর কিউবটাও মনে রাখবে 512। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে। প্রথমে 8-এর কিউবটা বলতে আমার মনে ছিল না, তাহলে 8-এর কিউব কত হচ্ছে? 512। ঠিক আছে, এগুলো মনে রাখলে তোমার পরে গিয়ে আর ঝামেলা হবে না। দেখো 4-এর দাগের কোশ্চেনটা পড়ো। বলছে
একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলা আছে। আচ্ছা, এটা কিন্তু ঘনকের সূত্র লাগবে, তার মানে এখানে ঘনকের সূত্র কাজে লাগবে। আচ্ছা, তাহলে কিন্তু এখানে ঘনকের সূত্রটা আমাদের কাজে লাগবে। বুঝতেই পারছো, ঘনক বলে দিয়েছে, তার ক্ষেত্রফলটাও বলে দিয়েছে, বলছে ঘনকের আয়তন। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা ক্ষেত্রফলটা এই সূত্র কাজে লাগিয়ে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব, তারপরেই তো আমরা আয়তনের সূত্র কাজে লাগাবো। কারণ হচ্ছে বর্গক্ষেত্রের আয়তনের সূত্র হয় বাহুর কিউব, বাহু কিউব হয়ে যায়, কিন্তু আমরা তো বাহুর মান জানি না। ওই জন্য আয়তক্ষেত্রের যে মানটা দেওয়া আছে এর সাথে বাহু সমান করে আমরা একটা বাহুর মান বের করে নেব। দেখো 4 দাগ, ধরি অঙ্কটা বুঝতে পেরেছো তো? দেখো, ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব, কিন্তু বাহু তো বলা নেই, ওই জন্য বাহুটা প্রথমে ধরে নেব। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার, অতএব দিয়ে একটি তলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হয়ে যায়? বাহু স্কোয়ার, আর ক্ষেত্রফলের একক কি হয়ে যায়? বর্গমিটার, আর আয়তন থাকলে কি হয়ে যেত? এটা ঘনমিটার, তাই তো? তাহলে এটা বলেছে, তাহলে দেখো তোমার ক্ষেত্রফল কত বলেছে? এ স্কোয়ার। আর বইতে দেখো ক্ষেত্রফল কত বলেছে? বইতে দেখো ক্ষেত্রফল বলেছে 64। তাহলে একটি ঘনক, বইয়ের যে ক্ষেত্রফল 64, আর তুমি যে বাহুটাকে ধরে নিয়ে যে ক্ষেত্রফলটা বানিয়েছো বাহুর মানটা বের করার জন্য, সেটা কি পরস্পর সমান। তাহলে কি লিখবে? তাহলে লিখবে শর্তানুসারে, বা প্রশ্নানুসারেও লিখতে পারো, শর্তানুসারে এই যে ক্ষেত্রফল আর বইয়ের ক্ষেত্রফল পরস্পর সমান। বোঝা গেল? এর এখান থেকে আমার বাহুর মানটা চাই, আর এখানে অলওয়েজ মনে রাখবে পজিটিভ মান আসবে। তোমরা অনেকে ভাবতে পারো রুট করলে প্লাস মাইনাস করতে হয়, না, আমার অলওয়েজ পজিটিভ মান। 8 × 64, তার মানে শুধু একটা 8 বেরোবে এই। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে? যে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 8 মিটার। তাহলে আয়তন পেয়ে যাব সহজেই। তাহলে আয়তন কত হয়ে যাবে বলো? বাহু কিউব, আর বাহু তো পেয়েছো 8, তাহলে 8-এর কিউব, এক্ষুনি বলেছি 8-এর কিউব করলে কত হয়? 500, 512। আয়তনের একক কী হয়ে যায়? ঘনমিটার।